এখন আমরা বলি যে স্বাধীন দেশে রাজাকারদের ঠাঁই হবে না, রাজাকারদের রাজনীতি করতে দেওয়া হবে না। কিন্তু আপনারা যারা ভালো লোক ছিলেন স্বাধীনতার সময়ে, তারা যদি খারাপ হয়ে যান, তাহলে সেই রাজাকাররা যদি এখন ভালো হয়ে যায়, তাহলে তাদেরকে জায়গা দিতে সমস্যা কোথায়? দিন শেষে আমরা চাই এই পৃথিবীর বুকে বাংলাদেশটা এগিয়ে যাক। কে কখন খারাপ ছিলেন সেটা না দেখে যদি এখন তারা ভালো হয়ে থাকে, তাহলে ভালোদেরকে সাপোর্ট করা উচিত আমার মনে হয়। তাদেরকে একটু সুযোগ দেন না রে ভাই। তারা যদি খারাপ করে, ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারকে নামিয়ে দিয়েছিল সেভাবে নাহলে নামিয়ে দিবেন, কিন্তু তাদেরকে দেখতে দোষ কোথায়? তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে পরিবর্তন করতে পারে, সেটা তো আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন, যেখান থেকে আমার আজকের ভিডিও প্লে করেছেন, আপনাদের প্রত্যেকের হৃদয়ের রাজধানী থেকে একরাশ রজনীগন্ধা ফুলের টাটকা শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইমরান হোসেন আকাশ। আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করতে যাচ্ছি। আমার মনে হয় এই বিষয়টা শোনার পরে অনেকেই হয়তোবা আমার কমেন্টে এসে আমাকে রাজাকার পর্যন্ত বানিয়ে দিতে পারেন। হয়তো বলবেন রাজাকার, আল বদর, আর শামস, অনেক কিছু বলতে পারেন। আবার হয়তো অনেকে এসে আমাকে বলবেন গুপ্ত কিংবা সুপ্ত। বিশ্বাস করেন, আপনি আমাকে গুপ্ত বলেন আর সুপ্ত বলেন, যে প্রশ্নই আপনি করেন না কেন, তারপরেও আমার মধ্যে যে প্রশ্নটা জেগেছে, সেই প্রশ্নটা আমার মনে হচ্ছে করা উচিত। এবং আপনার যদি মনে হয় আমার প্রশ্নটা সঠিক ছিল, তাহলে আপনি উত্তর দিবেন। যদি মনে হয় যে না আমার প্রশ্নটা বেঠিক ছিল, সেটাও আপনি উত্তর দিতে পারেন। কারণ স্বাধীনভাবে বলার ক্ষমতা আপনার যেমন আছে, আমারও আছে। তো যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হয় গালি দিয়েন, না হয় তালে দিয়েন। চলেন মূল আলোচনায় যাই। দেশের অনেকেই অভিযোগ করেন যে 1971 সালের জামাত রাজাকার ছিলেন। তারা যুদ্ধকালীন সময়ে নানান অপকর্ম করেছে এবং সেই অপকর্মগুলোর মধ্যে সবচেয়ে বড় অপকর্ম হিসেবে তারা বলেন যে তারা নারীদেরকে ধর্ষণ করেছেন, অর্থাৎ তারা 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছেন। এটা যদিও বলে থাকেন মানুষ, কিন্তু আসলে কতটুকু করেছে সেটা আমি দেখতে পারিনি, কারণ আমি তো ওই সময় জন্মগ্রহণ করিনি। কিন্তু এই যে বলা হচ্ছে যে তারা স্বাধীনতার যুদ্ধে 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছেন, আমি ধরে নিচ্ছি কথার খাতিরে যে তারা এটা করেছেন। কোথায় করেছিলেন? যুদ্ধকালীন সময়ে তারা এটা করেছিলেন। কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে একটা ইসলামিক দল, একটা ইসলামিক পোশাক পরা মানুষ যুদ্ধকালীন সময় ধর্ষণ করেছে, এটা কি বিশ্বাসযোগ্য? এই সময় এসে এই 2026 সালের এই ডিজিটাল যুগে কেন যেন আমার ওই অ্যানালগ প্রশ্নটা মাথার মধ্যে ঘুরপাক খায় যে ইসলামিক লেবাস পরা কিছু মানুষ স্বাধীনতার যুদ্ধের সময় ধর্ষণ করেছে, মানে তারা যুদ্ধকালীন সময়ে যৌনচার বা যৌন অত্যাচারে লিপ্ত ছিল। এবং এই অভিযোগে তাদের শীর্ষ স্থানীয় যারা নেতা ছিল, শীর্ষ নেতাদের কিন্তু ফাঁসি পর্যন্ত হয়েছে, তাদের কিন্তু রায় দিয়েছে। এবং মানে প্রশ্ন জাগার বিষয় হচ্ছে এইটা যে এতটাই তারা লিপ্ত ছিল যে ওই দুঃখ, স্বাধীনতার দুঃখটা ভুলতে না পারার কারণে স্বাধীনতার 50 বছর পরে এসেও তাদেরকে কিন্তু সাজা দিতে হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, কারণ তারা রাজাকার ছিল, তারা বাংলাদেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল। ধরে নিলাম আমি সেটা করেছিল এবং সেটা বিচার করেছেন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা, যুদ্ধকালীন সময়ে যারা নারীদের প্রতি এত আসক্ত ছিলেন, যুদ্ধকালীন সময়ে যারা নারীদেরকে ধর্ষণ করতেও দ্বিধাদ্বন্দ্ব করেন নাই, স্বাধীনতার এই 54 বছর পরে এসে তাদের শীর্ষস্থানীয় নেতারা একটা মেয়েকেও ধর্ষণ করে নাই, এটা কিভাবে সম্ভব? যে লোকগুলো প্রতিদিন ধর্ষণ করার প্রতি লিপ্ত ছিল, তারা স্বাধীনতার যুদ্ধের পরে স্বাধীন দেশে বসে এত সুযোগ সুবিধা পাওয়ার পরও কাউকে ধর্ষণ করে না, এটা কেমন যেন একটা মনে হলো নিজের কাছে। তখন নিজের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আসলে আদৌ কি তারা স্বাধীনতার যুদ্ধ ধর্ষণ করেছিল, নাকি এটা হিউমার ছড়ানো হয়েছিল যে দাড়ি টুপিওয়ালা মানুষ মানেই হচ্ছে খারাপ, দাড়ি টুপিওয়ালা মানুষ মানেই হচ্ছে দেশের শত্রু, তারা রাজাকার, আল বদর, আর শামস। আমি জানি না, বাট আমার মধ্যে প্রশ্ন জাগছে, তাই আপনাদেরকে আসলে প্রশ্নগুলো করছি। মানে স্বাধীনতার মধ্যে যারা ধর্ষণ করতে আগ্রহী ছিল, তাদের যুদ্ধের গোলাবারুদের মাঝখানে তাদের ওই নারী পিপাসু যেই জিহ্বা ছিল, যেই চাহনি ছিল, সেটাকে তারা কন্ট্রোল করতে পারেন নাই। এমন কোন তাবিজ তারা পেলেন যুদ্ধের পরে এসেও স্বাধীন বাংলাদেশে তাদের রোকন বলি বা তাদের সদস্য বলি, তাদের যা যা আছে, আমি আসলে পদগুলো জানি না, তাদের কোনো শীর্ষস্থানীয় আমির, আমরা কাউকেই দেখলাম না একটা ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়েছেন। তাহলে কি এটা বোঝা যায় না
যে আসলে এই লোকগুলো কোনো কিছুর পরিস্থিতির শিকার, তাদেরকে আমরা দমিয়ে রাখছি কোনো এক কারণে। হতে পারে যে তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে। এখন কিছু লোক এসে এখন গালাগালি শুরু করতে পারেন যে ওহে বাচ্চা, তুমি তো রাজাকার, তুমি তো গুপ্ত, তুমি তো বুঝতেছো না। ভাইরে, আপনাকে যদি বলি আপনি রাজাকার বা মুক্তিযুদ্ধ কতটুকু জানেন আমি জানি না, কিন্তু এই শরীরের মধ্যে একজন মুক্তিযোদ্ধার রক্ত আছে। যেহেতু মুক্তিযোদ্ধার রক্ত আছে সেহেতু কথাগুলো বলতে আর ভয় লাগছে না, এটা বলতে পারছি আর কি। কিন্তু দেখেন, যুদ্ধের সময় এই লেবাসদারি লোকগুলো ধর্ষণ করলো, আর এই শার্ট প্যান্ট পরা লোকগুলো তখন ভালো ছিল, যুদ্ধের সময় তারা ভালো ছিল। কিন্তু আমাকে একটু বলেন, যুদ্ধের সময় যারা খুব ভালো ছিলেন তারা এই স্বাধীনতার পরবর্তী সময় এসে তারা কেন ধর্ষণে লিপ্ত, তারা কেন মানুষকে ক্ষতির দিকে লিপ্ত? মানে যুদ্ধের সময় তারা ধর্ষণ করলো, তারা যুদ্ধের সময় খারাপ ছিল, কিন্তু স্বাধীনতার পরে এসে তারা সবাই ভালো হয়ে গেল, দাড়ি রাখা শুরু করলো, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো, ইসলামের দিকে ডাকা শুরু করলো, ইসলামিক দল তৈরি করলো, ভালো ভালো কথা বলা শুরু করলো। আর যুদ্ধের সময় যারা ভালো ছিলেন তারা যুদ্ধের পরে এসে দাড়ি শেভ করে ফেলে দিলেন, আপনারা হত্যার সাথে জড়িত হলেন, রাজনীতি করতে এসে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলছেন। এই ভিডিওটা যখন বানাচ্ছি তার আগে শুনছিলাম যে ঘুষি দিয়ে কমিটির আগে পিছিয়ে নাম রাখা হয়েছে, ঘুষি দিয়ে নাকি একজনকে মেরে ফেলছেন। মানে আপনারা এত ভালো ছিলেন স্বাধীনতার আগে, কিন্তু এখন স্বাধীনতার পরে এসে স্বাধীন দেশে আপনারা খারাপ হয়ে গেলেন, রাজাকার গুলো ভালো হয়ে গেল, রাজাকার গুলো নামাজের কথা বলে। কেন রে ভাই? এমন কোন তাবিজ তাদের মধ্যে আসলো যে রাজাকাররা ভালো হয়ে গেল, রাজাকাররা ভালো ভালো কথা বললো, আর আপনারা মুক্তিযুদ্ধ দাবি করছেন, দেশের শক্তি ভালো করছেন, দেশের শক্তি ভাবছেন, তারাই এখন খারাপ কাজ করছেন? না, এটা তো আসলে সত্যিকার অর্থেই কোনো ভালো কথা নয়। তার মানে এটার মধ্যে কোনো কোনো ঘাবলা আছে, এবং সেটাই আমার মধ্যে যাচ্ছিল যে কেন তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে। এর কারণ একটাই, তারা সত্যিকার অর্থে ভালো মানুষ, আর ভালো মানুষকে সামনে আসতে দিতে চাচ্ছেন না বিদায়ী তাদেরকে অপবাদ দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছেন। কিন্তু সামনের এই নির্বাচনের সাধারণ জনগণের মধ্যে একটা রায় অলরেডি চলে এসেছে। তারা এখন অন্য কিছুতে ভয় পায় না, তারা যাহা দেখে তাহাই করতে পারে। তাই কোথায় ভোট দিবেন সেটা আপনারা এখনো বলতে পারছেন না। জরিপ টরিপ দেখে কোনো লাভ হবে না। জেনজি কাকে ভোট দিবে তা বোঝার ক্ষমতা আপনাদের কারো হয়নি। কারণ এখন আমরা মার্কা দেখে নয়, এখন আমরা লোক দেখে ভোট দিব। যিনি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে ভালো কাজ করবেন তাকেই কিন্তু ভোট দিবেন। এখন আমরা বলি যে স্বাধীন দেশে রাজাকারদের ঠাঁই হবে না, রাজাকারদের রাজনীতি করতে দেওয়া হবে না। কিন্তু আপনারা যারা ভালো লোক ছিলেন স্বাধীনতার সময়ে, তারা যদি খারাপ হয়ে যান, তাহলে সেই রাজাকাররা যদি এখন ভালো হয়ে যায়, তাহলে তাদেরকে জায়গা দিতে সমস্যা কোথায়? দিন শেষে আমরা চাই এই পৃথিবীর বুকে বাংলাদেশটা এগিয়ে যাক। কে কখন খারাপ ছিলেন সেটা না দেখে যদি এখন তারা ভালো হয়ে থাকে, তাহলে ভালোদেরকে সাপোর্ট করা উচিত আমার মনে হয়। তাদেরকে একটু সুযোগ দেন না রে ভাই। তারা যদি খারাপ করে, ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারকে নামিয়ে দিয়েছিল সেভাবে নামিয়ে দিবেন, কিন্তু তাদেরকে দেখতে দোষ কোথায়? তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে পরিবর্তন করতে পারে, সেটা তো আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। তাই যারা অপবাদ দিয়ে রাজনীতিকে আটকাতে চান, ওই যে রাজাকার, আলবদর, আশরাম, গুপ্ত, সুপ্ত, অনেক কিছু যারা বলেন, তারা কিন্তু টের পাবেন 12 তারিখের পর। কারণ এগুলো এখন আর এই ডিজিটাল যুগে খায় না। এখন যেটা খায়, মানুষ চোখে দেখে, ভীষণ দেখতে চায় তারা কি করতে চায়, কি করবে তারা ক্ষমতা আসলে। পালা কিন্তু বদলে গেছে, সত্যি রাতে বদলে গেছে। এই জন্য তো ওই গানটা ভাইরাল হয়েছিল, মানুষের কাছে যাও একটুও কি তুমি শুনতে পাও। বুঝছেন না? সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে সবাই মিলে কাজ করি। কে ডানপন্থী, কে বামপন্থী, কে কি চায় সব বাদ দেন না রে ভাই। দেশের স্বার্থে সবাই এক কিনা সেটা দেখেন, দেশের জন্য সবাই এক হয়ে আগানো যায় কিনা। দেশকে ভালো রাখতে চাই, চলেন সবাই মিলে দেশকে ভালো রাখি। কে কোন দলে সেটা দেখার বিষয় না, কে কোন মনমানসিকতার দেখার বিষয় না। চলেন সবার সবকিছু বাদ দিয়ে দেশের স্বার্থে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাই। তাহলেই কাঙ্ক্ষিত বিজয় আসবে, তাহলেই কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করতে পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশায় এখনকার মতো বিদায়। আসসালামু আলাইকুম।